ভাঙা বেঞ্চমার্ক এসআইএস সফটওয়্যার প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে ছোট ছোট বেশ কিছু অডিও আমি বানিয়েছি। তো আরেকটা বিষয় নিয়ে এটা বলবো, ভাঙা বেঞ্চমার্ক। তো সেটা নিয়ে বলার পূর্বে বলি, গতকাল সরস্বতী পুজো আশা করি সকলের ভালো কেটেছে। গতকাল সন্ধ্যেবেলা এখানে সুইজারল্যান্ডে একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল সরস্বতী পুজো। তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে আরেকজন পরিচিত বাঙালি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই তুমি অডিওগুলো কখন বানাও বলো তো? আমি বললাম, আমি তো অত ভেবে বানাই না, মানে চর্চার মধ্যে থাকি, যখন মনে হয় কিছু বলার দরকার মোবাইলটা খুলি, রেকর্ড করি, ছেড়ে দিই বাজারে। 5 মিনিটের ব্যাপার, অত কোনো পরিকল্পনা করি না। মানে পরিকল্পনা করেও অনেকে ছড়ায়, আমি চেষ্টা করি পরিকল্পনা না করে স্বতঃস্ফূর্তভাবে অল্প সময়ের মধ্যে সঠিক একটা কাজ করা। অনেক কিছু ভেবে ঠেবে একটা ধ্যান থেকে সেটা ভালো বোধ হয় নাকি। তো যাক গে, যখন সরস্বতী পুজো আমাদের এখানে আবার আহ, সরকারিভাবে কালকে সরস্বতী পুজো আয়োজন করা হবে, সুইস পুজো থেকে যাব সেখানে। তো যাক গে, এত যখন সরস্বতী পুজোর ব্যাপার গোটা দেশ জুড়ে, বাংলাতে তো অবশ্যই তখন একটু বিদ্যা নিয়ে একটু আলোচনা করা যাক। শিক্ষা, শিক্ষা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। এসআই সফটওয়্যারের মধ্যে শিক্ষার ব্যাপারটা রয়েছে, এসআইয়ের মধ্যে সরস্বতী এই মুহূর্তে নেই যদিও। তো যাক গিয়ে, যেটা হচ্ছে ভাঙা বেঞ্চমার্ক কেন বললাম, একটা উদাহরণ দিই। ধরুন ছোটোবেলায় আপনার মা আপনাকে বগলে একটা থার্মোমিটার গুঁজে দিল, বা একটু শিক্ষিত হলে হয়তো মুখে গুঁজে দিল, একটু সফিস্টিকেটেড মা মুখে গুঁজবে, একটু ওরকম মা বগলে গুঁজবে। গুঁজে টুজে বলে, কি খোকা তোরা তো জ্বর, মুখে একটা ক্যালপল ঢুকিয়ে দিল আপনাকে, আপনি ঢকঢক করে খেয়ে নিলেন ক্যালপল। তারপর মা বলল, খোকা এই থার্মোমিটারটা মনে হচ্ছে না ঠিক নয়। পাশের বাড়ি থেকে একটা থার্মোমিটার নিয়ে এলো, আবার আপনার বগলে গুঁজলো। এই খোকা তোর তো কোনো জ্বর নেই। আপনার তখন কী অবস্থা হবে? কিংবা ধরুন একদিন আপনি পরীক্ষার পর রেজাল্ট বেরিয়েছে, বাড়িতে ফিরলেন, আপনার বাবা বললেন, এই তো পাশের বাড়ি বাপি তোর থেকে এত ভালো রেজাল্ট করেছে, তুই এত খারাপ করেছিস কেন? বলে আপনার দুটো ঠাসিয়ে থাপ্পড় মারল। তারপর আপনার বাপি পাশের বাড়িতে গেল, কি বললো, এই অমলবাবু আপনার ছেলে বাপি কেমন করেছে পরীক্ষায়? বলছে মোটামুটি করেছে। বলছে না না, আপনি আপনার ওর রেজাল্টটা দেখান তো কীরকম। তারপর রেজাল্ট দেখেছি, বলছে কি আপনার ছেলে তো খুব একটা ভালো করেনি পরীক্ষায়। তা আপনি যখন শুনতে পারলেন ঘটনা, তখন আপনার কেমন লাগবে? বাপি ভালো করেছে শুনে আপনার গালে একটা ঠাসিয়ে থাপ্পড় মারলো, তারপর আপনার বাপি জানতে পারলো, আপনার বাবা জানতে পারলো বাপি ভালো রেজাল্ট করেনি, বা বাপি রেজাল্টটাকে সন্দেহ করছে। তো এইটাকে বলে না বেঞ্চ মার্ক, একটা টেকনিক্যাল ব্যাপারে বা ক্যালিব্রেশন থার্মোমিটারের ক্ষেত্রে, যে আপনি একটা জিনিস মাপছেন। আপনার জামা বানানোর জন্য ছোটোবেলায় ছিল, অনেক আগে দর্জি ছিল, দর্জি টেপ দিয়ে ফিতা দিয়ে মাপতো। তো সেই ফিতেটাই যদি তার সন্দেহ করে, বা সেটা সন্দেহের ঊর্ধ্বে না হয়, আপনার জামাটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এসআইআর ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার 2002 আর 2025-এর ডেটার মধ্যে অনেক কিছু এটা সেটা তারা গ্যাপ খুঁজে পাচ্ছে, ফারাক খুঁজে পাচ্ছে করে মানুষকে বলছে এটা দাও সেটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও ওটা দাও করে যাচ্ছে। তার মানে কি, সে 2002 ডেটাটাকে একদম বাইবেল ভাবছে, মানে গসপেল অফ ট্রুথ। কিছু কিছু ধর্মে লিখিত কিছু বক্তব্য থাকে যেটাকে একদম ধ্রুব সত্য ধরে নেওয়া হয়। বেশ কিছু ধর্মে এই ব্যাপারটা আছে, হিন্দু ধর্মে সেটা নেই। খ্রিস্টান ধর্মে যেমন গসপেলস আছে, ধ্রুব সত্য। এই তার সাপেক্ষে আপনি সব কিছু বিচার করছেন। তো এই যে আপনার 2002 ডেটার ভিত্তিতে আপনার বিচার করছে, ভালো, খুব ভালো। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখছি আমরা এই 2002 ডেটাটাকেই আবার সন্দেহ করা হচ্ছে, না তুমি প্রমাণ করো 2002 ডেটাটাকে মানবো না। একসাথে না আপনি একটাকে বেঞ্চমার্ক
আবার সেটাকে আপনি সন্দেহ করতে পারেন না। আপনাকে যে কোনো একটা লজিক মানতে হবে যে 2002 ডেটাটাকে আমি পুরোপুরি ধ্রুব সত্য মানছি এবং তার সাপেক্ষে আমি 2025-এর ডেটাটাকে ঠিক করছি বা বেঠিক করছি, সেটা সেটা আবার উইদিন স্কোপ কিনা সেটা অন্য প্রসঙ্গ। যে এই ডিফারেন্সটা চেক করা, ভ্যালিডেট করা, এটা আদৌ টেকনিক্যাল ইন স্কোপ কিনা সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আপনি যদি 2002টাকে গসপেল অফ ট্রুথ ভেবে 2025-এর ডেটাটাকে ভেরিফাই করেন, চেক করেন সহজ বাংলায়, আপনি আবার সেই 2002 ডেটাটাকে আবার সন্দেহ করতে পারেন না। অনেক ক্ষেত্রে আরেকটা ক্ষেত্র দেখলাম, ওই তমাল বলে এক সাংবাদিক সেটা ঘটনার উল্লেখ করেছে। এক ব্যক্তি, সে বলছে তার ঠাকুরদার সাথে তার বয়সের ফারাকের জন্য তাকে এটা সেটা কৈফিয়ত চাওয়া হচ্ছে। এবার সেখানেও লিখেছে সেই তমাল ব্যক্তি যে আহ, ঠাকুরদা মারা গেছে বহু বছর আগে, সে ব্যক্তির বাবাও মারা গেছে। তো টেকনিক্যালি যখন ঠাকুরদা মারা গেছে তার ডেটাটা পুরোপুরি ফ্রিজ করে দেওয়া উচিত, এবং বাবা যেহেতু মারা গেছে আরোই করা উচিত। কেননা আপনি যখন একটা ফর্ম ভরেন বা আপনার যে ডেটাবেসে আপনার ডিটেলস থাকে, আপনার সাথে আপনার ইমিডিয়েট যে কানেকশন আপনার বাবা মা এগুলো থাকতে পারে। তারপর ঠাকুরদার থাকার কথা নয়, ঠাকুরদার তখনই থাকবে ডেটাবেসে যখন আপনার বাবা বেঁচে থাকবে। ইনফ্যাক্ট সেটা আপনার বাবার ডেটাবেসে থাকবে, আপনার বাবার ডেটাবেসে আপনার ঠাকুরদার ডিটেলস থাকবে, মানে তার বাবার ডিটেলস থাকবে। কিন্তু বাবা ঠাকুরদার দুজনেই যদি মারা গিয়ে থাকেন, তো ঠাকুরদার ডেটাটা ফ্রিজ করে দেওয়া উচিত। তো এখানে একটা লজিক্যাল যে সিকোয়েন্সিংটা হচ্ছে, আপনার সাথে আপনার ঠাকুরদার ডেটাটা কখন একটা রিপোর্ট জেনারেট করাতে আসছে, রিপোর্টে তখনই দেখাবে যদি ঠাকুরদার ডেটাটা অ্যাক্টিভ থাকে। তো ঠাকুরদার ডেটা কিন্তু এই ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত। মানে আপনার যে প্রথম যে ফর্মগুলো দিল, বিলি করলো, তারপর যে ফর্মগুলো রিকালেক্ট করলো বিএলওরা, তার ভিত্তিতে যারা ডেড মারা গেছেন তাদের ডেটাগুলো কিন্তু একদম হিমঘরে পাঠিয়ে দেওয়া উচিত। মানে ইট শুড নট বি ইউজড ফর এনি কাইন্ড অফ কম্প্যারিজন। তো সেটা করা হয়নি। ওই যে সরস্বতী পুজো তো আবার সব জায়গায় হয় না, বাংলাতে যতটা সরস্বতী পুজোর চল রয়েছে গোটা দেশে নেই। দেখুন, সরস্বতী ছাড়া কিন্তু চলবে না, লক্ষ্মী ছাড়াও চলতে পারে। অনেকেই আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, অনেকেই মানে জীবনের সাথে এক বিন্দুমাত্র কম্প্রোমাইজ করেনি। ঋত্বিক ঘটক দারিদ্রতার সাথে জীবন কাটিয়েছে, শুধু সরস্বতী আরাধনা করে গেছে। ঠিক আছে, সরস্বতী আপনার লাগবেই জীবনে, লক্ষ্মী না হলেও চলবে, কিন্তু লক্ষ্মী মানে আপনি সরস্বতী ছাড়া লক্ষ্মী আরাধনা করতে পারবেন না, মানে জ্ঞান ছাড়া তো হবে না কিছু। তো জ্ঞানটা কিন্তু মাস্ট জীবনে। তো বলবো যে গোটা দেশে আরও আরও বেশি করে সরস্বতী আরাধনা করা উচিত। সে আপনি মূর্তি আকারে করুন বা নিরাকারে করুন, জ্ঞানের চর্চা করুন। অন্তত অশিক্ষিত কাজকর্ম করবেন, এমন একটা এসআইআর সফটওয়্যার বানাবেন, এসআইআরও এস আছে, সফটওয়্যারও এস আছে, সরস্বতী তো এস আছে, কিন্তু সফটওয়্যার এই ক্ষেত্রে এই সফটওয়্যার এসআইআর সফটওয়্যারে সরস্বতীর বিন্দুমাত্র লক্ষণ দেখা যাচ্ছে না। সকলে ভালো থাকবেন।